আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। 2 দিন পরেই ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংকট বিবেচনায় আগামী বাজেটের প্রাক্কলন করা হয়েছে প্রায় 8 লাখ কোটি টাকা। একই সাথে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকার মতো। এছাড়া আগামী অর্থ বছরের এডিপি বা উন্নয়ন প্রকল্প ধরা হয়েছে প্রায় 2,65,000 কোটি টাকা। সব মিলিয়ে বেশ বড় একটি বাজেট ঘোষণার দিকে এগোচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যদিও গেল কয়েক বছর ধরে মূল্যস্ফীতি নিয়ে তেমন কোনো সুখবর নেই। আয় বৈষম্যও দিন দিন বেশ চড়া হয়েছে। গড় হারে বাড়েনি মজুরিও, তাই আসছে বাজেটে সরকার কতটা মূল্যস্ফীতি সামাল দিতে পারবে সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা আসছে বাজেট নিয়ে কথা বলবো। আমরা আলোচনার নাম দিয়েছি জমা খরচ ইজা। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির ও সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকে স্বাগত। আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমরা সর্বশেষ যে কথাটি বলছিলাম, আসছে বাজেটে যে মূল্যস্ফীতি সামাল দেয়া, সরকার কতটুকু প্রস্তুতি নিয়ে এই বাজেটটি ঘোষণা করতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে মূল্যস্ফীতি নিয়ে যেটা আগামী অর্থ বছরে টার্গেট সরকারের এবং বাজেটে এটা পরিষ্কার হয়তো ঘোষণা আসবে, সেটি হলো যে এটাকে বর্তমানে যেটি রয়েছে প্রায় 10% উপরে খাদ্য মূল্যস্ফীতি, এবং সব মিলিয়ে মূল্যস্ফীতি এখন 10 ছুঁই। তো এটাকে 6.5% নামিয়ে নিয়ে আসবে। আমি মনে করি যে এটা উচ্চাভিলাষী একটা টার্গেট। যদি এমন হয় যে সরকার যদি 7.5% করতে পারে, আমি মনে করি যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। তার কারণ গত 2-3 বছর ধরে আমাদের যে অবস্থা মূল্যস্ফীতি নিয়ে আমরা বাস করছি, 2022 সালের মাঝামাঝি থেকে কিন্তু আসলে একটা চড়া মূল্যস্ফীতির মধ্যে আছে অর্থনীতি। মাঝখানে এই নির্বাচনের আগে কিন্তু কিছুটা মূল্যস্ফীতিকে সামাল দেওয়া যাচ্ছিল, কিন্তু এরপরে আবার সেটা চড়া হয়ে উঠেছে। এবং এখানে আসলে ঠিক পরিষ্কার নয় যে কোন কারণে আসলে মূল্যস্ফীতিটা হচ্ছে। বিশেষ করে দেশের ভিতরে এত খাদ্যপণ্য আমরা উৎপাদন করছি, তো সেখানে আবার কৃষকেরা কিন্তু ব্যাংক থেকে সেরকম লোনও পাচ্ছেন না, তারা চড়া সুদে দাদনের থেকেই আসলে তারা মেইনলি লোন নিচ্ছেন। তো এই সময় এখন দেখা যাচ্ছে যে তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা যে সমস্ত খাদ্যপণ্য উৎপাদন করছেন এবং কম দামে তারা বিক্রি করছেন। দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে বাজার ব্যবস্থাপনার সমস্যার কারণে, দক্ষতার অভাবে এবং পুরো ব্যবস্থার মধ্যে অনেকবার হাত বদল হওয়ার কারণে জিনিসপত্রের দাম অনেক উঁচু। খাদ্যপণ্যের কথা বললাম, খাদ্যপণ্যের বাইরে যে পণ্যগুলো রয়েছে তো সেগুলোর ক্ষেত্রেও এবং সেবার যে মূল্য সেটা অনেক বেড়ে গেছে। এবং এর একটা বড় কারণ হলো যে এই যে ব্যাংকের যে সুদের হার, বিশেষ করে ঋণের সুদের হার, সেটা অনেক বেড়ে গেছে। এবং এই মাঝামাঝি মানে মে মাসের মাঝামাঝি আসলে প্রত্যেকটা জায়গাতেই আসলে সুদের হার অনেক বেশি ছিল। কৃষিক্ষেত্রে যেটা ছিল মানে এখানে 12.55%, শিল্প বা বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে সেটা হয়ে গেছে 15.5%, হাউজিং সেক্টরে সেটা হয়েছে বা রিয়েল এস্টেটে সেটা হয়েছে 16%, এবং এই যে গাড়ি বা অন্যান্য যে সমস্ত সেগুলোর ক্ষেত্রে 16% এবং তার চাইতে বেশি। এখন এই যে উচ্চ সুদের হার, সেটা দিয়ে আসলে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে? তার কারণ প্রত্যেকটা উৎপন্ন পণ্য এবং সেবার খরচটা কিন্তু বেড়ে গেছে। আর এরপরে যেটা হলো সেটা হলো যে এই ডলারের রেট যেটা বেড়ে গেল, তো এটার কারণে দেখা গেলো যে জ্বালানি পণ্যের দাম সমন্বয় করতে হয়েছে এবং প্রত্যেকটা জ্বালানি পণ্যের দাম বেড়ে গেছে। এখন এই অবস্থায় খুব বেশি পরিষ্কার নয় যে আসলেই আগামী অর্থ বছরে এই মূল্যস্ফীতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে। তার কারণ এমনি সুদের হার যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা উৎপাদন খরচই বাড়বে, সেবার খরচ বাড়বে। তো এখন একটা উপায় রয়েছে, সেটি হলো যে আমরা যদি কিছু স্পেস করে দেই, মানে এখানে যেমন অনেক সময় সফট লোনের ব্যবস্থা করা যায়, যে বাংলাদেশ ব্যাংক হয়তো করতে পারে, কোনো একটা তহবিল যদি তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে এসএমইর জন্য স্পেশাল কোনো একটা বেনিফিট দিয়ে যদি তারা ঋণ দিতে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো সুবিধা হয়। কিন্তু এই ক্ষেত্রেও আসলে ব্যাংকগুলোকে বলে দেওয়া আছে যে ব্যাংক এবং ক্লায়েন্টের যে সম্পর্ক, সেটার মাধ্যমে আসলে সুদের হার নির্ধারণ হবে। তো এইখানে আসলে পুরো বিষয়টা পরিষ্কার নয়। কিন্তু আরেকটা কাজ করা যেতে পারে, সেটি হলো যে এখনকার যে রেগুলেটরি ডিউটিটা রয়েছে, মানে নিয়ন্ত্রণমূলক যে শুল্ক, তো সেইটাকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে সেটা কী করবে, যে আমদানিকৃত বিলাসপণ্য যেগুলো রয়েছে তো সেগুলোর দামটা বেশি থাকবে এবং সেই জায়গাতে মানুষের উৎসাহ হয়তো কমবে। কিন্তু দেশের ভিতরের যে ম্যানুফ্যাকচারিং এক্সপানশন, সেটা হবে, স্কেলটা বাড়বে। এতে করে যে উৎপাদন খরচ সাময়িকভাবে বেশি হলেও এই সুদের হারের কারণে, কিন্তু ওই দেশীয় পণ্য যদি উৎপাদন বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র বেশি উৎপাদনের কারণেই আসলে তখন খরচটা কমে যাবে এবং এতে করে মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক চাপ তৈরি হতে পারে। জি মন ভাই, তিনি বেশ কয়েকটি কথা বলছিলেন। তিনি যে বিষয়টি প্রথমে বলেছেন একদম শুরুতেই,
যে সরকার যে লক্ষ্যমাত্রা বা যে টার্গেট নিয়ে এগোচ্ছে 6.5, সেটি বলছেন যে বিলাসী একটি পরিকল্পনা বা টার্গেট। তিনি বলছেন এটা যদি 7.5 করা যেত মূল্যস্ফীতি, সেটিও হয়তো সেটি ফুলফিল করার মতো একটি মানে ব্যবসা হতে পারতো। মানে আমরা শেষের আলোচনা শুরু করলাম, শেষের দিকে শুরুর দিকে কথা বললাম, আমি একটা শুরুর দিকে যেতে চাই। এই যে সামগ্রিক বাজেট, এবার আপনি জানেন যে নানান সংকট, নানান সম্ভাবনার অনেক কিছু দেশে এখন চলছে, একটা বৈশ্বিক মন্দাও চলছে। সেখানে আমাদের এবারের যে বাজেটটি এবারও কিন্তু রেকর্ড বড় একটি বাজেটের দিকে যাচ্ছে সরকার। আপনি জানেন প্রায় 8 লক্ষ কোটি টাকার দিকে এগোচ্ছে। সেখানে সেটি এখনও আমরা চূড়ান্ত বলতে পারি না, এটি কম বেশি হতে পারে। এটিপি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে 2,65,000 কোটি টাকার বেশি। জি, তো সেখানে কি মনে করছেন, মানে সঠিক দিকে এই বাজেটটি যাচ্ছে কিনা? একটা তো হচ্ছে যে বলা হচ্ছিল যে এবার একটু ছোট বাজেট নেওয়া উচিত সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়, সেটা কিন্তু করা হচ্ছে। কারণ বাজেট গতবার যে হারে বেড়েছিল এবার কিন্তু অনেক কম হারে বাড়ছে, তাই না? আর এডিপি 2,000 কোটি টাকা বাড়ছে, এবং সেটাও শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা, আরও কমানো হবে কিনা। কারণ আমরা তো দেখলাম যে এই চলতি অর্থ বছরে বোধহয় এপ্রিল পর্যন্ত এডিপির বাস্তবায়ন 50%-এরও কম, মানে খরচ। আর 2 মাসে খরচ তো বেশি হবে না, তাই না? তো সেদিক থেকে এডিপি সমান সমান রাখলেও বোধহয় চলতো। আর হচ্ছে যে ছোট বাজেট করা হচ্ছে, কিন্তু পরিচালন ব্যয় যেটা, অর্থাৎ সরকার এবং প্রশাসন পরিচালন ব্যয়, সেটা কিন্তু বাড়ছে। জি, অর্থাৎ রাজস্ব ব্যয় বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে। এটা হচ্ছে এই বাজেটের মোটামুটি মূল ফিচার। আর মাহফুজ ভাই যেটা বলছিলেন যে মূল্যস্ফীতি আমি একটু উল্লেখ করি। সরকার কিন্তু চলতি অর্থ বছরেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা বাড়িয়েছে, 7.5 করেছে, যে এইটুকু অর্জন করা গেলেও একটা অর্জন হয়। কিন্তু বাস্তবে মূল্যস্ফীতি 9%-এর নিচে কোনোভাবেই নামবে বলে কেউ মনে করছে না। এটা বাংলাদেশ সরকারও মনে করছে না, IMF মনে করছে না, বিশ্বব্যাংক মনে করছে না, কেউ মনে করছে না। আর মূল্যস্ফীতির হিসাব নিয়ে তো বিতর্ক আছে। জি, রিসেন্টলি একটা বিতর্ক হয়ে গেছে, সেটা হচ্ছে যে BBS এবং BIDS এর মধ্যে। BIDS এর ডিজি বলছেন যে তারা মূল্যস্ফীতি কমিয়ে দেখাচ্ছে, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। তো এবং এখন দেখা যাচ্ছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সরকারিভাবে বলা হচ্ছে 10%-এর বেশি। কালকে বোধহয় CPD-র একটা সেমিনার হয়েছে, সেখানে তারা কতগুলো পণ্যের কথা তারা বলেছেন, কৃষি পণ্য। এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে মশলা পণ্য, পেঁয়াজ, রসুন, আদা, ডাল জাতীয় পণ্য, এগুলোর দাম গত 5 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে, মানে 150, 200, 300 ভাগ, জি, এইরকম বৃদ্ধি। তো এইটা কিন্তু কখনো দেখা যায়নি। হ্যাঁ, আমরা কিন্তু মাঝে মশলা উৎপাদনে মনোযোগ দিয়েছিলাম, বিশেষ বরাদ্দ, বিশেষ ঋণ, মাহফুজ ভাইয়ের নিশ্চয়ই মনে আছে, স্বল্প সুদে। তো এগুলো কার্যকর বোধহয় হয়নি খুব একটা। আপনি সিবিডি কথা বলছিলেন, সিবিডি কিন্তু গতকালকে তারা বলেছে চালের মূল্যস্ফীতি কমার আশা তারা বা সম্ভাবনা দেখছেন না, তারা স্পষ্ট করে বলেছে। এবং ইন্ডিকেটরগুলো তারা বলছিলেন যে যদি মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় করা যায়, সেক্ষেত্রে কিছু ইতিবাচক ইন্ডিকেটরগুলো তা বল না। মাহফুজ ভাই যেটা বলছেন যে সুদের হার বাড়ছে, ব্যাংক ঋণের সুদের হার, এবং ডলারের দাম ক্রোলিং পেক থেকে বাজার ভিত্তিক করলে সম্ভবত আরও বাড়বে, কারণ কাপ মার্কেটে তো ইতিমধ্যে ডলারের দাম আরও বেশি, তাই না? তো আমদানিতে মানে ব্যয় কমার কোনো সুযোগ নাই। ইভেন সরকারি যেসব আমদানি হয় সেগুলোতে ব্যয় কমার কোনো সুযোগ নাই, তাই না? সরকারকে তো 117 টাকার কমে ডলার সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারবে না। তো ফলে, এবং এই যে মানে জ্বালানি পণ্যের মাসে মাসে সমন্বয় করা হচ্ছে, মূল্য সমন্বয় বাজার ভিত্তিক, সব কিছু বাজার ভিত্তিক হচ্ছে। আমি একটু উল্লেখ করতে চাই, এই যে বাজেটের আগে কিন্তু ঢাকা ওয়াসা দাম বাড়িয়েছে পানির 10% বাড়িয়েছে, এবং চিটাং ওয়াসা চাচ্ছে আরও বেশি হারে বাড়াতে, 30 থেকে 50। তারা মন্ত্রণালয়ে, তার মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, ওদের খরচ বেশি, কারণ ওরা হচ্ছে সারফেস ওয়াটার ব্যবহার করে, ওদের পরিশোধন ব্যয় বেশি, তো ইত্যাদি। তো এখন বাজেটের বাইরেও কিন্তু এই মূল্যস্ফীতি বাড়ানোর একটা আয়োজন চলছে। আমরা তো এর মধ্যে দেখলাম যে বিদ্যুতের দাম ধাপে ধাপে বাড়ানো হবে, এবং সরকার এইখান থেকে মানে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে চায়। এখানে মূল্যস্ফীতির একটি মানে আমরা একটি সংখ্যা বলছি, কিন্তু এখানে আমরা যদি সিপিডির তথ্য আপনাদের একটু বলি, আমি তাদের যে তথ্য, তারা বলছে মোটা চালের দর বেড়েছে 30%, হ্যাঁ, তারা বলছে মিনিকেট 17%, পাইজাম 15%, মানে গরিবের খাবারের দাম, সেটাই। মসুর ডাল দ্বিগুণ,
বলা হচ্ছে প্রায় কোনো কোনো জায়গায় 80% বেড়ে গেছে রসুনের দাম, তারপরে চিনির দামের কথা তারা বলেছে। গরুর মাংস, চিনি, এগুলো আমরা গরুর মাংস না হয় এটা অন্য বিষয়, বিলাসী পণ্য বলা যায়, কিন্তু চিনি তো একটা এসেনশিয়াল গুডস একদম সবার, তাই না? সেক্ষেত্রে আমি আপনাকে আসবো আপনাদের একটু জানতে চাই, মানে আপনিও যেটি বলছিলেন যে হয়তো যদি 7.5% এটি মানে রাখা যায়, কিন্তু যখন বাজার দর এরকম, মানে আমরা যে প্রোডাক্টগুলোর কথা বললাম বা সিপিএ যেগুলো বললো, এগুলো আপনার আমার কিংবা যে লোকটা একদম নিম্ন আর কিংবা যে লোকটা একদম সব উচ্চবিত্ত সবার প্রয়োজন, সেক্ষেত্রে মূল্যস্ফীতি মানে আসলে কি 7.5-এও আনা মানে কি বলা হচ্ছে, বাস্তবতা আছে? এখন এটা হয়তো সম্ভব নাও হতে পারে, কারণ হচ্ছে যে এখন যে হিসাব দেখলাম সিপিটির, তো সেখানে বলা হচ্ছে যে কিন্তু এটাই তো বাস্তবতা, আমরা তো বাজার করি সবাই। হ্যাঁ, আপনারা করেন। এখানে একটা বিষয় আছে, সেটি হলো যে কিছু অত্যাবশ্যক খাদ্যপণ্য রয়েছে যেগুলো কিন্তু আমরা আমদানি করি এবং আমদানি নির্ভর, বিশেষ করে মসুর ডালের কথা যদি ধরি, বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, চিনি আমদানি করতে হচ্ছে, তেল আমদানি করতে হচ্ছে। তো এই শুধুমাত্র ডলার রেট বৃদ্ধির কারণেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40-45% এমনিতেই দাম বেড়ে যাচ্ছে, যার ফলে যেটা 550 টাকা ছিল তেল 5 লিটারের, তো সেটা যদি 850 টাকা হয়, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানে সাধারণভাবেই যে ডলারের দাম বৃদ্ধির কারণে এটা বেড়ে গেছে। আর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই শুল্কের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসছে, তো সেটা খুব সামান্য। তবে সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখন মূল্যস্ফীতি হয়তো এই খুব স্বল্প মেয়াদে হয়তো খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে, কিন্তু এই যে এই মুহূর্তে যে মনিটারি পলিসিটা রয়েছে, তো সেই জায়গাতে বিশেষ করে যদি আমরা এটাকে পার্সু করতে পারি মনিটারি পলিসি, এবং একটা কথা বলা হচ্ছে যে ফিসক্যাল মনিটারি একটা লিঙ্কেজ তৈরি করা, যেটা আসলে সেভাবে আমরা করি না। মানে ফিসক্যাল পলিসি একদিকে চলে, মানে বাজেট চলে একদিকে, আমাদের মুদ্রানীতি অন্যদিকে চলে, তো এটার কারণে একটা গ্যাপ কিন্তু তৈরি হয়। তো এই জায়গাটাতে যদি কোঅর্ডিনেশনটা একটু বাড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা সুফল দেখতে পাবো, তবে হয়তো এত দ্রুত হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতির ফলে যেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আসলে বাজারে অর্থের পরিমাণটা কম, এবং ব্যাংকগুলোও কিন্তু সেভাবে ঋণ দিতে পারছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু প্রচুর আসলে এই যে ট্রেজারি বিল সেগুলো কিন্তু তারা কিনে নিয়েছে, এবং হয়তো সুদের হার আরও কিছুটা বাড়তে পারে সামনের দিনগুলোতে। তার মানে হলো যে একটা ইনফর্মাল ইকোনমি যেটা রয়েছে সেটা কিন্তু আরও চাঙ্গা হচ্ছে আস্তে আস্তে। মানে ব্যাংকের সঙ্গে তো অর্থনীতির সংযোগ রয়েছে, কিন্তু অর্থনীতির বিপুল জায়গা সেটা কিন্তু ইনফর্মাল যে অর্থ সেটার মাধ্যমে চলে, পারিবারিক ব্যবসা রয়েছে, সেখানে পারিবারিক অর্থ বিনিয়োগ করা হয়। তো যার ফলে এই ঋণের সুদের হার যতটুকু বেড়েছে, মূল্যস্ফীতি কিন্তু ততটুকু বাড়ে। এমনকি রেমিটেন্সের টাকা যেটা হুন্ডিতে আসে সেটাও তো অর্থনীতিতে বিনিয়োজিত হয়। এখন সব মিলে যেটা হচ্ছে যে আমি মনে করি যে আসলে আগামী অর্থ বছরের বাজেটের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হলো যে মূল্যস্ফীতি কীভাবে মোকাবেলা করা যায়। একেবারে ওভাবে টেনে খুব বেশি নিচে নামানো হয়তো নাও যেতে পারে, কিন্তু যদি লেগে থাকা যায় এটার পিছনে, যে ঠিক আছে আমাদের রাজস্ব আয়ের ক্ষেত্রে যেটা একটা সুবিধা হতে পারে সেটা হচ্ছে যে যেহেতু ডলারের দাম বেড়ে গেছে, এই কারণে এই অনেক আমদানি পণ্যের ক্ষেত্রে রেভিনিউ এমনিতেই বাড়বে, অটোমেটিক বাড়বে। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলছিলেন। আমার একটু বলবেন যে মানে এই যখন অবস্থা, যে মাহফুজ যেটি বলছিল যে মূল্যস্ফীতি কীভাবে আরও কমিয়ে আনা যায়, এটি মূল টার্গেট হওয়া দরকার। এই বিবেচনায় আগামী বাজেটে যদি আমরা খাত ভিত্তিক বলি, কোন কোন খাতে বরাদ্দ বেশি করা প্রয়োজন বলে মনে করছেন, আমি সে তো জানবো। তবে দর্শক, তার আগে ছোট একটি বিরতি, একটু পরেই সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম আসছে বাজেট নিয়ে। যেটি বলছিলাম মোহন ভাই, আপনার কাছে আমি ছিলাম বিরতির আগে, যে আমরা তো অনেকগুলো বিষয় কি একটি জায়গায় এসে আপনারা দুজনে মতামত দিলেন যে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জই হবে মূল্যস্ফীতি কমিয়ে আনা, এটি কতটুকু আনতে পারবে। মাহফুজ বলছিলেন যে হয়তো সরকারের হয়তো টার্গেট থাকবে 6.5 আনা, যদি সেটি 7.5, আপনি বলছেন যদি 9.9 আনা যায়, সেটিও একটি মোটামুটি অর্জনই বলা চলে। তো এই যে একটি টার্গেট নিয়ে এগোচ্ছে, এক্ষেত্রে তো বরাদ্দ বিভিন্ন জায়গায় হতে হবে। সেক্ষেত্রে কি মনে করছেন কোন কোন খাতে বরাদ্দকে গুরুত্ব দেওয়া উচিত? একটা তো হচ্ছে যে খাদ্য নিরাপত্তা জোরদার করতেই হবে। আজকে আপনারাই বোধহয় একটা রিপোর্ট করেছেন, আমি দেখলাম যে 4 কোটি লোক খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে নতুন করে ঢুকে গেছে বলে কেউ কেউ মনে করছেন, কোনো সংস্থা মনে করছেন। হ্যাঁ, তথ্য এটি। তো আমরা তো 1 কোটি পরিবারকে যে মানে খাদ্য সহায়তা দিচ্ছি কার্ডের বিনিময়ে, ফ্যামিলি কার্ডে, তাই না? তো এই ফ্যামিলি কার্ড নিয়েও কিন্তু গভর্নমেন্ট বলছে যে এটা একটু রিভাইজ করা হবে, তাই না? রিভাইজ করা হবে। আচ্ছা, বাণিজ্য প্রতিমন্ত্রী একটা কথা বলেছেন ইন্টারেস্টিং, যে নিম্ন আয়ের লোকজন, নিম্ন মধ্য আয়ের লোকজন, তাদেরকেও সরকারি মানে ডেলিভারি সিস্টেমের মধ্যে আনা দরকার হতে পারে,
রেশনিং নিয়ে কথা হচ্ছে, যে শ্রমিক বেল্টে রেশনিং চালু করা, যেহেতু মূল্যস্ফীতির চাপ একটা চলছে এবং অনেক লোক বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে তারা আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে, তাই না? এবং বিনিয়োগ পরিস্থিতি ভালো না, স্থানীয় বিনিয়োগ ভালো না, মানে একটা জায়গায় আটকে আছে, মানে ফরেন ইনভেস্টমেন্ট তো হচ্ছেই না বলা যায়, বিশেষ করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো আর সরকারি বিনিয়োগের অবস্থাও খারাপ, মানে এডিপি বাস্তবায়ন পরিস্থিতি খারাপ। তো এই অবস্থায় কর্মসংস্থান পরিস্থিতি খারাপ, সেগুলো স্বীকারও করা হচ্ছে, যদিও তথ্য উপাত্ত নেই, বিভ্রান্তি আছে বা বিতর্ক আছে, কিন্তু মোটামুটি আমরা যদি গড়পড়তা ধরে নিই যে কর্মসংস্থান পরিস্থিতিও খারাপ, মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম অনেক দিন ধরে, এগুলো বলা হচ্ছে। তো এই অবস্থায় খাদ্য নিরাপত্তায় অবশ্যই জোরদার মানে পদক্ষেপ নিতে হবে। সরকারের যে সুরক্ষা কর্মসূচিগুলো আছে সেগুলো বাড়াতে হবে, মানে এক্ষেত্রে গ্রহীতা বাড়াতে হবে, এর পরিমাণ বাড়াতে হবে, অন্তত যাতে মূল্যস্ফীতি কভার করে সেই ব্যবস্থা করতে হবে। আর আরেকটা হচ্ছে যে সরকার সম্ভবত এই যে টিসিবির যে অ্যাক্টিভিটি ওইখানেও বরাদ্দ বাড়াতে হবে, মানে বাজেটে ঘোষণা না থাকলেও এটা অ্যাডহক ভিত্তিতে বাড়াতে হবে। আর হচ্ছে যে সরকারের এই যে খাদ্য মজুদ, এটাও সম্ভবত বাড়াতে হবে। খাদ্য মজুদ কর্মসূচি কিন্তু চলছে, মানে এই যে বোরো, সামনে আমন মৌসুম আছে, আউশ ফসলটাকে কিন্তু সাকসেসফুল করতে হবে। আমরা দেখলাম কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেল না দক্ষিণ পশ্চিমাঞ্চলে, হ্যাঁ, সেখানে কোথাও বড় লেট বড় যেটা সেটা ক্ষতি হয়েছে, কোথাও আউশ শুরু হয়েছিল সেখানে ক্ষতি হয়েছে, সেখানে আমরা কেউ বলছেন যে আউশ আবার রোপণ করা যাবে, সেটা সুযোগ আছে, সেই সুযোগগুলো নিতে হবে, তাই না? এবং মাছের ব্যাপক ক্ষতি হয়েছে, মাছের ঘের ইত্যাদি। হ্যাঁ, আমরা এর আগে দেখলাম যে তাপপ্রবাহ গেল পুরো এপ্রিল জুড়ে, এবং এটা নজিরবিহীন তাপপ্রবাহ, উচ্চ তাপমাত্রা, এটা অঞ্চল জুড়ে। তো এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু এই প্রেশারটা গেছে, তাতে মাছের পোনা উৎপাদন ব্যাহত হয়েছে, মাছে এই যে দাম বৃদ্ধি হয়েছে এর একটা বিলম্বিত প্রভাব আমার ধারণা পড়েছে। হ্যাঁ, তো এবং বিআইডিএসডিজি বলছেন যে মাছের দাম বৃদ্ধির কারণে, পোলট্রির দাম বৃদ্ধির কারণে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। তো এইগুলোর একটা সম্পর্ক আছে, মানে সংযোগ আছে। তো এই জায়গায় গভর্নমেন্টকে মনোযোগ অবশ্যই দিতে হবে, বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। এবং আমি দেখলাম একটা নিউজে যে খাদ্য আমদানি, খাদ্যপণ্য সংগ্রহ এই জায়গায় বরাদ্দ বেশি মানে রাখা হচ্ছে, যে এটা কাজে লাগলে লাগানো হবে। হ্যাঁ, আচ্ছা, আর প্রয়োজনে এমনকি চাল আমদানিও হতে পারে, কারণ আমাদের বড় ফসলটার কি অবস্থা এটা কিন্তু এখন আমরা জানি না। এই চিত্রটা মানে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, একটা আবহাওয়ার কিন্তু ফ্যাক্টর যুক্ত হচ্ছে, এই ব্যাপারটাও বাজেটে আমার মনে হয় প্রভাব পড়ে। একটু জানতে চাই, যেটি বলছিলেন মামুন ভাই, যে খাদ্যের কথা বলছিলেন, কৃষির কথা বলছিলেন, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে আমি যদি একটু পিছনের দিকে তাকাই, মানে আসলে কতটুকু গুরুত্ব দিয়ে আসছিল সরকার বাজেটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে, কি দেখেছেন? আমরা যে দেখেছি, আমরা এখন বলছি না, আসলেই দেখছি, বাস্তবে দেখছি বাংলাদেশ নানান ক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে আছে। আমরা এখন বড় বড় সড়ক দেখি, 4 লেন 6 লেনের সড়ক দেখি, আমরা পদ্মা সেতু দেখি, আমরা আলাদা এখন বিশেষায়িত রেল সেতু দেখছি, ঢাকা মেট্রো রেল চলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলছে, এগুলো দৃশ্যমান উন্নয়ন হয়েছে। যতটা গুরুত্ব দিয়েছে গত আমরা যদি বলি 1.5 দশকে এই উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই অভিজ্ঞতা কি বলে? খাদ্য নিরাপত্তা আমরা কতটুকু ছিলাম? হ্যাঁ, আসলে খাদ্য নিরাপত্তা কিন্তু এই সরকারের, মানে এই বর্তমান সরকারের যে একেবারে 2009 থেকেই একটা বড় রকমের ফোকাস রয়েছে, এবং কৃষি নীতি আছে এখানে, তারপরে এখানে যে এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি রয়েছে, আরও অন্যান্য নানান রকমের নীতি রয়েছে যেটা শুধুমাত্র কৃষিকেন্দ্রিক। এবং যে কৃষির উপরে যে পরিমাণে আসলে ফোকাস দেওয়া হচ্ছে গত প্রায় 15 বছর ধরে, আমি মনে করি না যে অন্য কোনো সেক্টর এত কনসিস্টেন্টলি আসলে এই ফোকাসটা পেয়েছেন। তার কারণ 2009 সালে কিন্তু এত বেশি পরিবহন যোগাযোগ খাতে বরাদ্দ ছিল না, কিন্তু কৃষিক্ষেত্রে ভর্তুকি কিন্তু ছিল, এবং নানা রকমের সাজেশন আছে বিভিন্ন রকমের আন্তর্জাতিক সংস্থা থেকে, এমনকি WTO বলে, আবার কিন্তু এই যে IMF বা অন্যান্য যে সংস্থাগুলো তারা কিন্তু ভর্তুকি প্রত্যাহার করতে বলে। কিন্তু সরকার খুবই ডিটারমাইন্ড যে এখানে কৃষি খাতে খাদ্য উৎপাদনে এই ভর্তুকিগুলো চলবে, এবং আগামী অর্থ বছরে কিন্তু একটা বড় অঙ্কের অর্থ এটা ভর্তুকি হিসেবে থাকবে। যদিও এখন একটা সমস্যা হচ্ছে, আমাদের সার আমদানি করতে হচ্ছে, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আসলে সারের দামটা বাড়তি। তো ওই জায়গাতে আমি মনে করি যে যদি কিছুটা ভর্তুকি দেওয়া যায়, বিশেষ করে সারের ক্ষেত্রে আর কি, প্রাইস ট্রান্সফার করে,
তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই খাদ্য উৎপাদনের খরচ কিছুটা কমবে। আর খাদ্য উৎপাদনের খরচটা যদি কমে তাহলে সেই ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার বলয়টা বাড়বে। তার কারণ আমাদের এই কৃষকদের মধ্যে কিন্তু প্রায় 95% কিন্তু এই ক্ষুদ্র প্রান্তিক কৃষক বা মাঝারি কৃষক, এবং তারা কি করেন, তারা কিন্তু তাদের এই যে উৎপাদিত খাদ্য পণ্যের একটা বড় অংশ বাজারে বিক্রি করেন আর কিছুটা নিজেদের প্রয়োজনের জন্য রাখেন। এখন কি হয় যে এই বাজার থেকে তাদেরকে অনেক বেশি দামে খাদ্যপণ্যটা কিনতে হয় মূল্যস্ফীতির কারণে। খাদ্য মূল্যস্ফীতি যেহেতু অনেক চড়া, আবার তারা কিন্তু যে উৎপাদিত পণ্য বিক্রি করেন সেটার দামটা তারা পান না। তো এই কারণেই কিন্তু যেটা দেখা যায় যে তারা তো যেহেতু খাদ্যপণ্যের দাম বেশি, এই কারণে খাদ্যপণ্য তারা কেনাও কমিয়ে দিচ্ছেন, যার ফলে তারা এই অপুষ্টির শিকার হচ্ছেন, তারা খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। যার ফলে যেটা হচ্ছে যে আসলে সরকার বাজেট বরাদ্দ করছে ঠিকই, ভর্তুকি দিচ্ছে ঠিকই, কিন্তু সেটার সুফল কিন্তু সেই প্রায় 3-4 কোটি মানুষ তারা কিন্তু সেভাবে পাচ্ছেন না। তো কিন্তু মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছেন না, কিন্তু এখানে কি করলে পেত আপনার মনে হয়? কি আসলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কৃষকদেরকে যে তাদেরকে প্রাইস ট্রান্সফার করতে হবে, হ্যাঁ, বিশেষ করে এই যে যদি তাদের কৃষি উপকরণের দামটা কোনোভাবে কমানো যায়, সেই ক্ষেত্রে যদি কিছুটা ভর্তুকি দেওয়া যায়, এবং একই সঙ্গে এই যে মূল্যে তারা পণ্য বিক্রি করছেন সেটা হচ্ছে যে তারা যদি সরাসরি কোনো মানে ফার্মার্স মার্কেটে পণ্য বিক্রি করতে পারতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এত বারবার যে হাত বদল হয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি দামে বিক্রি করছে ঠিকই ফরিয়ারা বা পাইকাররা, প্রান্তিক পর্যায়ের কৃষক সেই সুবিধাটা পাচ্ছে না। তো এই জায়গাতে কাজ করতে হবে, এবং এর পাশাপাশি কৃষির যে সমস্ত অ্যালাইড সেক্টরগুলো রয়েছে তো সেখানে কিন্তু আসলে এখানে সাপোর্ট দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন দেরিতে হলেও সরকার যে কাজটি করেছে, আমি মনে করি যে সরাসরি যে এই ফুড প্রকিউরমেন্ট যেটা, তো সেটা কিন্তু মাঝখানে একেবারে পুরো হাতে মানে মিলারদের হাতে ছিল। তো এখন এই কাজটাতে আবার ব্যাক করতে হবে, এবং কনসিস্টেন্টলি আগামী 2-3 বছর যদি এটা করে তাহলে সেই ক্ষেত্রে কৃষকেরা অন্তত ন্যায্য দামে ধানটা বিক্রি করতে পারবেন। তো এখানে কিন্তু কৃষকদের আবার নানান অভিযোগ থাকে যে তারা একজন মানে যারা মিল মালিকের কাছে যে সহজ উপায়ে বিক্রি করতে পারেন, কিন্তু জটিলতা এখানে কিন্তু সরকারের কাছে বিক্রি করে কারণ জটিলতা রয়েছে, তারা নিয়ে যাওয়া প্রসিডিউর, এটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন। তাহলে এই সমস্যাটা তো সমাধান না, এটা প্রক্রিয়া সহজ করা দরকার কিনা? প্রক্রিয়াটাকে সহজ করতে হবে, কিন্তু সরকার যেহেতু আবার অনেকদিন পরে ব্যাক করেছে এখানে, এই কারণে ওই আগের যে জটিলতাগুলো ছিল সেগুলো রয়ে গেছে। আমি মনে করি যে এই জটিলতা নিরসন করা কিন্তু কোনো সমস্যা নয়। মূল সমস্যাটা হচ্ছে যে সঠিক দামে বা ন্যায্য দামে ধানটা যাতে কৃষক বিক্রি করতে পারে। তার কারণ হয়তো সহজে বিক্রি করতে পারতো মিলারদের কাছে, কিন্তু সেখানে দাম কিন্তু তারা পেতো না। হারভেস্টিং পিরিয়ডে কিন্তু পানির দামে আসলে ধান বিক্রি করতে হতো। তা আমি মনে করি যে এই জায়গাটাতে আসলে একটা ব্যালেন্স দরকার ছিল, এবং সরকার কিন্তু সঠিক সময়ে পদক্ষেপটা নিয়েছে। আমি মনে করি যে আগামী বেশ কয়েক বছর আসলে এটাকে কন্টিনিউ করা দরকার। তার কারণ খাদ্য নিরাপত্তা হবে আমাদের উন্নয়নের একটা বড় ভিত্তি, এবং সাধারণ মানুষেরা আসলে এখান থেকে সুফল পাবেন। আর খাদ্য নিরাপত্তা যখন বাড়বে তখন কিন্তু খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমে আসবে। তো যার ফলে মূল্যস্ফীতির উপরে একটা প্রভাব রয়েছে। আমি মনে করি যে এই সমস্ত কারণে আমার মনে হয় কি যে বাজেটের যে একটা হিউম্যান ডাইমেনশন সেটা আসবে কিন্তু এই খাদ্য নিরাপত্তা থেকে। একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে অর্থনীতি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে যদি একটু আমি আপনাকে মানে বলি যে আপনি কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে ঝড়ের কথা বলছিলেন, অতিরিক্ত তাপমাত্রার কথা বলছিলেন, মানে আমাদের যে একসময় নাতিশীতোষ্ণ বাংলাদেশ বলা হতো সেটি কিন্তু এখন আর বলা যায় না, পরিবর্তন হয়ে গেছে। এবং এটি হচ্ছে একমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে। তো আমি একটু আসি, সেক্ষেত্রে আমরা দেখেছি এই পরিবেশ জলবায়ু খাতে গত 10 বছর আগে হয়তো বাজেট বরাদ্দ থাকতো 800-1000 কোটি টাকা, সেটি আমরা দেখেছি গত অর্থ বছরে বা চলতি অর্থ যেটা চলছে সেটি হয়তো 1600-1700 কোটি টাকা হয়েছে, দ্বিগুণ হয়েছে। কিন্তু বাজেটের আকার কিন্তু হয়েছে 4-5 গুণ বেড়েছে। তার মানে বাজেটের আকার যতটা বেড়েছে টোটাল বাজেট অর্থ যে পরিবেশ বা জলবায়ু পরিবর্তনে কিন্তু ততটা বাড়েনি। আপনি কি মনে করেন এই যে কৃষি বা খাদ্য নিরাপত্তা বা মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বাজেটও বাড়ানো উচিত কিনা, এটি মানে সংশ্লিষ্ট কিনা, এগুলো সে উত্তর জানবো। তবে দর্শক তাকে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম, বিরতির পরে কথা বলছিলাম আসছে বাজেট নিয়ে। আমার যেটা আপনার কাছে আমি ছিলাম যে এই যে মূল্যস্ফীতি কমানো বা কৃষির ফলন বাড়ানো কিংবা প্রকৃতির যে বিরূপ আচরণ কমানো, এক্ষেত্রে পরিবেশ জলবায়ু পরিবর্তনটার যে বাজেট সেটাও গুরুত্ব দেওয়া উচিত কিনা, সেক্ষেত্রে কোনো মানে এর কোনো ইতিবাচক দিক এদিকে আসবে কিনা খাদ্য নিরাপত্তার দিকে? আমি তো একটা কথা বললাম যে এই বাজেটে এই ফোকাসটাও থাকা উচিত আর কি, এবং ফোকাসটা বাড়া উচিত। যে যদিও আমরা জলবায়ু পরিবর্তন জনিত যে ক্ষতি তার শিকার
আমরা কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য খুব একটা দায়ী না। তাই বেশি টাকা বরাদ্দ করলে যে ঝড় আসতো না, বিষয়টা এরকম না। না, আমরা শিকার হচ্ছি। হ্যাঁ, সেজন্য আমাদের দাবি বাড়ছে যে আমাদের যেন এই খাতে সহায়তা করা হয়, তাই না? তো এখন সহায়তা পেতে হবে এবং সহায়তা সদ্ব্যবহারও হতে হবে। আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, আমাদের বরাদ্দ নিয়ে মানে জিজ্ঞাসা আছে, বরাদ্দের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন আছে। আমি এখানে একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই যে ভূগর্ভস্থ পানির ব্যবহার, এই জিনিসটা কিন্তু এবার নতুন করে সামনে এসছে। হ্যাঁ, যে অনেক এলাকায় দেখা যাচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে, মানে বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে। শুধু ঢাকা শহর না, বরেন্দ্র এলাকা, পার্বত্য এলাকায় সুপেয় পানির সংকট হচ্ছে, সেচের সমস্যা হচ্ছে, তাই না? এবং এই যে ওয়াসা যে পানির দাম বাড়ালো, চিটাগাং ওয়াসাও বাড়াতে চাচ্ছে, সব ওয়াসাই বাড়াতে চাচ্ছে, সিলেট একটা ওয়াসা হয়েছে, সবখানে কিন্তু এই ব্যাপারটা এসছে যে আমরা ভূগর্ভস্থ পানি আর ব্যবহার করব কিনা, সারফেস ওয়াটার ব্যবহার করব না। সারফেস ওয়াটার ব্যবহার করতে গেলে আবার ওই দূষণের প্রশ্ন, যে এই নদীগুলো, এই জলাশয়গুলো বেশি দূষিত হচ্ছে এবং শিল্পায়নের কারণে হচ্ছে। শিল্পায়নের কারণে না, অনিয়ন্ত্রিত শিল্পায়নের কারণে হচ্ছে। আচ্ছা, তো এগুলো একটা প্যাকেজ মনে হচ্ছে আর কি, এবং এই জায়গাটায় মনোযোগ না দিলে আসলে সমস্যাগুলো বাড়বে। কারণ আমি একটা লেখা লিখতে গিয়ে দেখলাম যে ওয়াসা যেসব প্রজেক্ট নিচ্ছে সেগুলোও কিন্তু উচ্চ সুদে নেওয়া বিদেশি ঋণে, এবং এই যে দাম বাড়াতে চাচ্ছে এটা কিন্তু ওই প্রোডাকশন কস্টের জন্য না, এটা হচ্ছে ওই প্রকল্পগুলো টানতে গিয়ে খরচ এত বেড়ে যাচ্ছে যে এটা গ্রাহকদের উপর দিতে হচ্ছে, তাই না? তো এরও মূল্যস্ফীতির উপর প্রেশার আছে, এবং সরকার এখন রাজস্ব, এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ে যেহেতু বেশি সফল হচ্ছে না, এই জন্য এনবিআর বহির্ভূত জায়গাগুলোতেও কিন্তু যাচ্ছে। যেমন আমি একটা খবর দেখলাম যে এবার এই দিকে মনোযোগ দেবে, মানে নন এনবিআর ট্যাক্স যেগুলো আর কি, যেমন জমির নামজারির খরচ বাড়ানো হবে, যে জন্য এই মাসের মধ্যে সবাই নামজারি করে ফেলবে, হ্যাঁ, যাতে নতুন করে পয়সা দিতে না হয়। আচ্ছা, তো অনেক এলাকায় কিন্তু এই যে পানি না পেয়ে ডিপ টিউবওয়েল বসানোর প্রবণতা বাড়ছে এবং অনুমোদন না নিয়ে, অনুমোদন নিতে গেলে অনেক বেশি পে করতে হয়, তাই না? তা আমি মাটির নিচের পানি দেবো, এই ব্যাপার। কিন্তু এতে তো মানে পরিবেশগত পরিস্থিতির অবনতি হচ্ছে, এবং দুদিন পরে দেখা যাবে আমরা চাষাবাদে পানি সেভাবে পাবো না। হ্যাঁ, ইভেন শিল্প কারখানা পরিচালনা কিন্তু পানির ব্যবহার প্রচুর আছে, বিশেষ করে গার্মেন্টস শিল্পে, বস্ত্র খাতে, ট্যানারিতে বিপুল পানির ব্যবহার আছে। আমরা কিন্তু শহরেও দেখি, শহরেও কিন্তু এখন যে যার মতো করে পানি নিচ থেকে নিচ্ছে, ওয়াসার পানি একজনের পানি আরেকজন নিয়ে নিচ্ছে, একই এলাকায় বেশি উত্তোলন হচ্ছে, এইগুলো হচ্ছে, এবং মানে ভূমিধসের আশঙ্কা, অল্প ভূমিকম্পে ধসে যাওয়ার আশঙ্কা, এগুলো বাড়ছে। আমি বলছি যে এই দিকগুলোতেও আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে। আরেকটা হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তন জনিত কারণে হোক বা যে কারণে হোক, উচ্চ মূল্যস্ফীতির, উচ্চ তাপমাত্রা যে সমস্যাটা, এটা কিন্তু গোটায় অঞ্চল জুড়ে। অর্থাৎ যে অঞ্চলে রাইস প্রডিউস বেশি হয়, গম বেশি হয়, এবং যেসব অঞ্চল থেকে আমরা আমদানি করি সেখানে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। ফলে তাদের সমস্যা কিন্তু আমাদেরকেও পাচ্ছে। যেমন ভারত থেকে আমরা অনেক কিছু আমদানি করতে পারছি না আগের মতো, ভারতের সঙ্গে আমাদের ট্রেড কমে গেছে, আমদানি রপ্তানি দুটোই কমে গেছে, তাই না, এই চলতি অর্থ বছরে। তো এই অবস্থায় আমাদের এই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গেও কিন্তু বাণিজ্য কমে যাচ্ছে, তাই না? তো আমরা যদি দূর থেকে আনতে হয়, যেমন দূর থেকে পানি আনতে গেলে খরচ বেশি লাগে, হ্যাঁ, দূর থেকে পণ্য আনতে গেলে খরচ বেশি লাগে, ব্রাজিল থেকে যদি চিনি আনতে হয়, অস্ট্রেলিয়া থেকে আনতে হয়, হ্যাঁ, আমরা যাতে ভারত থেকে আনতে পারি, আমরা যাতে ইভেন মিয়ানমার থেকে আনতে পারি, এবং মশলা জাতীয় পণ্য কিন্তু মিয়ানমার থেকে প্রচুর আসতো। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মিয়ানমার থেকে মাছ আসছে না, মশলা আসছে না, এবং এই যে সামনে কোরবানি ঈদ কিন্তু এতে এফেক্টেড হচ্ছে। আশপাশের দেশের সঙ্গে বাড়ানো দরকার বলছেন। হ্যাঁ, আপনি জানেন যে এবার এই বাজেটে সম্ভবত নতুন কোনো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে না, এটি নিশ্চয়ই ইতিবাচক দিক একটু আপনার কাছে জানতে চাইবো। যেগুলো আছে মেগা প্রকল্প সেগুলোর ক্ষেত্রে বাজেটে ধরা হচ্ছে। পাশাপাশি এডিবিতে আপনি জানেন যে এবার 2,65,000 কোটি টাকা যে নির্ধারণ করা হয়েছে, সেখানে আমরা এবারও দেখছি এডিবিতে সব সড়ক, মহাসড়ক বা পরিবহন যোগাযোগটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারও। এটি আপনি কীভাবে দেখছেন?
হ্যাঁ, আমি মনে করি যে এই এডিপিতে আরেকটু বেশি যদি বাজেট বরাদ্দ হতো তাহলে সেটা হয়তো উন্নয়নের জন্য কাজে লাগতো। তার কারণ একটা জিনিস বুঝতে হবে যে যখন অর্থনীতির সংকট হয় বা একটা প্রলম্বিত সংকট তৈরি হয় তখন কিন্তু পাবলিক ইনভেস্টমেন্টের দরকার হয়। তার কারণ এই মুহূর্তে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট সেরকম একটা নেই বা ওই প্রত্যাশার তুলনায় অনেক কম। তো এই অবস্থায় পাবলিক ইনভেস্টমেন্টকে সামনে আনতে হবে এবং অনেক সময় দেখা যায় কি যে এই পাবলিক ইনভেস্টমেন্টটা আপনার ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক প্রাইভেট ইনভেস্টমেন্টও তৈরি হয় ছোটো ছোটো বা মাঝারি আকারের। তো এইটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। আর একই সঙ্গে আসলে আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে মানে মেগা প্রকল্প, তো সেগুলোর বাস্তবায়ন বেশ কয়েকটা শেষ হয়ে গেছে এর মধ্যে, আবার কিছু কিছু আছে প্রায় শেষের পর্যায়ে। এখন মেগা প্রকল্প নিয়ে নানা রকমের কথাবার্তা আছে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এই মেগা প্রকল্পগুলো আসে কোত্থেকে, মানে এটার মূল কিন্তু ফাইন্যান্সার হচ্ছে দেশের বাইরের বিভিন্ন সংস্থা, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা এবং এই যে দ্বিপাক্ষীয় যে সমস্ত সাহায্য সেগুলো। তো এখন এগুলোতে একটা সুবিধা হলো কি যে ধরেন এখানে দুর্নীতির সুযোগ নেই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে, তার কারণ তাদের এত হেভি মনিটরিং হয় যে ওইখানে আসলে সুযোগ তেমন একটা পাওয়া যায় না দুর্নীতি, যার ফলে এটার একটা যে ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট সেটা অনেক হাই। এবং একই সঙ্গে এটা কিন্তু আমাদের যে ফরেন কারেন্সি যেটা এখন একটা সংকট চলছে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কম, সেটাতে পরিপূরণ হচ্ছে। এবং একই সঙ্গে তারা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন সেই প্রকল্পগুলো কিন্তু আমাদের দেশের অর্থায়নে বা দেশের যে টেকনিক্যাল স্কিল রয়েছে সেগুলো দিয়ে আমরা করতে পারতাম না। তো সুতরাং ডেভেলপমেন্টের যে একটা ভিন্ন রকমের রূপ, যেটা আমরা হয়তো এই যে 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে চাই, তো সেইটার জন্য যে ধরনের অবকাঠামো দরকার, যোগাযোগ দরকার, তো সেইগুলো কিন্তু এই মেগা প্রকল্প না হলে হবে না। হ্যাঁ, তো সুতরাং এখনও আমাদের আরও 2 বছর রয়েছে, যে আগামী 2 বছর পরে কিন্তু আমরা এলডিসি থেকে যখন বের হয়ে আসবো তখন কিন্তু এত সহজ শর্তে কম সুদে এই ঋণগুলো পাওয়া যাবে না। তখন আমরা কোথেকে পাবো? তখন কিন্তু ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট যে সেখান থেকে চড়া সুদে অনেক বেশি শর্তে তখন কিন্তু আমাদেরকে ঋণ নিতে হবে। তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য অ্যাফোর্ডেবল হবে না। তো সুতরাং এখনই যদি আমরা একটু বেশি করে যদি এই মেগা প্রকল্পগুলো হাতে নেই তাহলে সেক্ষেত্রে দোষের কোনো কিছুই নেই, বরং এই যে এটা নিয়ে যে নেতিবাচক প্রচারণা রয়েছে, অনেকে বুঝতেও পারেন না, বুঝেও হয়তো এগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা বলেন। তাহলে এবার নেওয়া হচ্ছে না কেন? এখন আমাদের তো হয়তো মাথায় ছিল সরকারের, কিন্তু এই মুহূর্তে আসলে যে IMF-এর চাপ রয়েছে যে বাজেটটাকে ছোট করতে হবে, এখন ছোট করে আদৌ কি ফলাফল ভালো হবে কিনা সেটা নিয়েও কিন্তু কথাবার্তা নেই। তো এখন ছোট বাজেট করলে হয়তো ব্যয় সাশ্রয় হবে, কিন্তু এই মুহূর্তে তো দরকার আমাদের উন্নয়ন, এই মুহূর্তে দরকার বিনিয়োগ। তো সেইটা ড্রাইভটা কোত্থেকে আসবে? ছোট আপনার এডিপি দিয়ে কিন্তু সেটা হবে না। তো সুতরাং এখন যদি মেগা প্রকল্প, আমার মনে হয় কি যে জাইকা বা আরও কিছু সংস্থা রয়েছে, এডিপি রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে আরও বড় কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আসছে। হয়তো আগামী অর্থ বছরে এখনকার বাজেটে সেভাবে নেই, কিন্তু এটা যে কোনো সময় আসতে পারে, একনাকে যে কোনো সময় নতুন প্রকল্প চলে আসতে পারে। তো সেই প্রস্তুতিটা আমাদের রাখতে হবে এবং এর জন্য একটা ওপেন মাইন্ড দরকার যে আমরা ঋণ নিচ্ছি, ঋণের সুদ পরিশোধ করতে হবে। তো এগুলো কিন্তু বড় কোনো বিষয় না, তার কারণ এখানে যে রেট অফ ইন্টারেস্টে টাকা পাওয়া যায় সেটা কিন্তু এই যে আমাদের ব্যাংক থেকে নেই, আসলে দেশ থেকে তো ওইরকম অর্থায়নের সুযোগ নেই, এত বড় টাকা কোত্থেকে আসবে? এই 2 বছর সুযোগটা কাজে লাগানো দরকার, এই 2 বছর কাজে লাগাতে হবে এবং যতটা সম্ভব আমি মনে করি যে যত বেশি যোগাযোগ অবকাঠামো তৈরি হবে সেটাই অর্থনীতির জন্য একটা ভালো ফলাফল রাখবে। আচ্ছা, আপনি যোগাযোগের কথা বলছিলেন মাহফুজ ভাই, একটু জানতে চাই, আমরা দেখি যোগাযোগ বলতে তো শুধু সড়ক মহাসড়ক বোঝায় না। যদি একটু আপনাকে বলি, আপনিও জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সড়ক পথে পণ্য পরিবহনে যে পরিমাণ খরচ হয়, ওই একই পণ্য যখন আপনি নদী পথে পরিবহন করবেন তা কিন্তু 4 ভাগের 1 ভাগ খরচ নেমে আসে। রেল পথেও প্রায় অর্ধেকের মতো খরচ কম হয়। কিন্তু আমরা যদি বাজেট দেখি গত 10 বছর বা স্বাধীনতার পর থেকে সবসময় দেখেছি আমরা সড়ক মহাসড়কে বাজেট অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়। আমরা দেখেছি এডিপির প্রায় অর্ধেকই দেওয়া হয় সড়ক মহাসড়ক আর সেতুকে মিলিয়ে, সেখানে নৌকে 10 দেওয়া হয়, 10% কিংবা রেলে 12-13। আমরা যদি এবার সম্ভাব্য এডিপি দেখি যেটি মানে ইতিমধ্যে করা হয়েছে, সেখানে পরিবহন যোগাযোগের যে মোট এডিপির 26% দেওয়া হয়েছে, 26.67, তার কিন্তু প্রায় অর্ধেকই দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য হয়েছে তাতে প্রায় 50.5% দেওয়া হচ্ছে পরিবহন, সড়ক যোগাযোগ ও সেতু, সড়ক মহাসড়ক সেতুতে। তো এটি কি মানে কেন রেল এবং নৌকে বারবার বঞ্চিত করা হচ্ছে এবং এটা ঠিক হচ্ছে কিনা? না, রেলে কিন্তু বিনিয়োগ বেড়েছে, একটু বেড়েছে, রেলে বেড়েছে, বরঞ্চ সমালোচনাটা হচ্ছে এই যে বিনিয়োগ বাড়ানোর পরে আবার কিছু কিছু সার্ভিস সাসপেন্ড করা হচ্ছে। যেমন এই যে রিসেন্টলি কথা উঠেছে কক্সবাজার, চিটাগাং থেকে কক্সবাজার, তো এবং এ নিয়ে অনেক স্পেকুলেশনসও আছে যে বাস মালিকদের প্রেশারে এটা হচ্ছে কিনা, তাই না? এগুলো আছে। তো মানে বিনিয়োগ করলাম কিন্তু সেটা কাজে লাগালাম না, এটা তো কোনো কাজের কথা না। কোনো প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কম প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, সেগুলো টেকনিক্যাল বিষয়, সেগুলোতে তো আমাদের আমার যাওয়ার ক্ষমতা নেই। তো
সরকারও এবার কিন্তু বলছে যে সতর্কতার সঙ্গে প্রজেক্ট নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন মানে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু নৌখাতটা অনেকটাই, বিশেষ করে যাত্রীবাহী নৌ পরিবহনটা একদম মুখ থুবড়ে পড়েছে কিন্তু, এবং যারা যোগাযোগ বিশেষজ্ঞ তারা কিন্তু এটি কোনো ইতিবাচক হিসেবে দেখছেন না। ঈদের সিজন ছাড়া খুব মুশকিল, ওই মানে বিশেষ করে বরিশাল এবং ওই রুটে লঞ্চ সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা একটা হলে তো আরেকটা হবে। হ্যাঁ, এগুলো সুসমন্বিতভাবে হওয়া দরকার। আর আমাদের এটা ঠিক যে আমরা শুরু থেকে নদীপথকে একটু অবহেলা করেছি এবং সড়ক পথকে বেশি গুরুত্ব দিয়েছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এবং অনেক ক্ষেত্রে আমরা নদীর স্বার্থকে বিপন্ন করে আমরা সড়ক যোগাযোগ বাড়িয়েছি। এটা সেতু করা হয়েছে এবং এর ফলে আমাদের গ্রোথ বেড়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এর ফলে আমাদের আবার টেকসই যে উন্নয়নের যে ব্যাপারটা, যেটা আমি একটু বলছিলাম, যে এই যে ভূগর্ভস্থ পানি, তারপরে নদ নদীগুলো আমরা রক্ষা করতে পারিনি, জলাশয় রক্ষা করতে পারিনি, এবং সে কারণে বনায়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উত্তরাঞ্চলে অনেকগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, মরুকরণ হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কৃষিতে খরচ বাড়ছে, মানে চাষ সেচের উপর নির্ভরশীল হচ্ছি আমরা, এমনকি আমরা আমন মৌসুমে আমরা সেচের উপর নির্ভরশীল হচ্ছি, তখনও পানি মানে বৃষ্টি নির্ভর চাষাবাদেও সেচের উপর নির্ভরশীল হচ্ছি। তো এই জন্য বলছিলাম যে জলবায়ু পরিবর্তন জনিত যে প্রভাব, এটা আমাদের অর্থনীতিতে ক্রমে বাড়ছে এবং এই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যদি খাদ্য নিরাপত্তা জোরদার করতে চাই, এমনকি শিল্পেও এর প্রভাব পড়বে। আমি বলছিলাম যে শিল্পে পানি ব্যবহার বাড়ছে, হ্যাঁ, এবং পানি উত্তোলনের সমস্যা এগুলো দেখা দিচ্ছে, তাই না? এগুলো নিয়ে অনেক জায়গায় বিতর্ক, ডিবেট হচ্ছে, হচ্ছে ইত্যাদি। তো আরেকটা হচ্ছে যে আমি বলতে চাই যে সরকারকে অবশ্যই এই আগামী এই যে অর্থনৈতিক একটা মানে মন্দা অবস্থার মধ্যে আমরা গেছি, যে আমি সেখান থেকে বেরোনোর জন্য সতর্কতার সঙ্গে এগোতে হবে। এক্ষেত্রে আমি একটু আপনাদের কাছে মানে জানতে চাইবো দুজনের কাছে, মানে এই যে নানান সংকটের কথা আপনারা বলছিলেন, সম্ভাবনার কথা বলছিলেন, বৈশ্বিক মন্দার একটি বিষয় রয়েছে, একটি যুদ্ধ চলছে বিশ্বে, এটি আমরা সকলেই জানি, নানান সংকট চলছে পুরো দুনিয়াব্যাপী, বাংলাদেশের বাইরে নয়। তো এই সংকটকে মাথায় রেখে এখন যে বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বলা হচ্ছে অর্থনৈতিক সংকট নিরসন, এক্ষেত্রে আপনারা কি মনে করছেন আসলে এই যে বাজেটটি আসছে আর মধ্যে দুদিন পরেই, সেখানে আপনি বলছেন যে মূল্যস্ফীতি কমানোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু বাজেটটি কি হওয়া উচিত, কীভাবে ডিস্ট্রিবিউট করা উচিত, একটু সে বিষয়ে আমরা জানবো। তবে দর্শক আগে আবার ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম, বিরতির পরে কথা বলছিলাম আসছে বাজেট নিয়ে। একটু আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। আমাদের অনেকগুলো সংকট রয়েছে, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের অর্থনৈতিক নানান ব্যাপার স্যাপার রয়েছে, আবার আমাদের কৃষি নির্ভর দেশ, এটি একটি ইতিবাচক, আমরা নদীমাতৃক দেশ, এটিও একটি ইতিবাচক ব্যাপার। তো সব মিলিয়ে কী মনে করছেন, আমরা বাজারের আকার দিন দিন বাড়ছে, এবার বাজার আসলে আমরা যদি আমরা শেষ দিকে একটু যেতে চাই, আসলে কোন কোন দিককে গুরুত্ব দেওয়া উচিত আপনি মনে করছেন? আপনি একটু মূল্যস্ফীতি বলেছিলেন, এছাড়া আর কি কী দিকে যাওয়া উচিত? হ্যাঁ, এটি ছাড়া আমার মনে হয় কি যে রপ্তানি বৈচিত্র্যকরণে একটা গুরুত্ব দিতে হবে। তার কারণ এই মুহূর্তে আমাদের প্রায় 85-86% সেটা RMG নির্ভর। তার এর পাশাপাশি আমাদের কিছু পণ্য রয়েছে, যেমন লেদার রয়েছে, সেখানে চা রয়েছে, কৃষি পণ্য আমরা কিছু রপ্তানি করছি, ওষুধ আছে, কিন্তু ওষুধ রয়েছে কিন্তু সেটা অনেক কম, প্রায় $130-140 মিলিয়ন মতো। এখন আমাদের সার্বিকভাবে বৈচিত্র্য আনার জন্য আসলে RMGর ভিতরে বৈচিত্র্য আনতে হবে, এবং RMGর বাইরে আমাদের একটা খাদ্য পণ্যের ক্ষেত্রে একটা বড় রকমের উল্লঙ্ঘন ঘটাতে পারি আমরা যদি রপ্তানি বাড়াতে পারি। একই সঙ্গে ইলেকট্রনিক্স, এই যে আমাদের এখন ইলেকট্রনিক কার তৈরি করছি কি, হ্যাঁ, তো সেইগুলো আমাদের রপ্তানি করতে হবে এবং সেটার জন্য বিনিয়োগটা বাড়াতে হবে, এবং বিনিয়োগের জন্য আসলে সেক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটাকে বাড়াতে হবে। একই সঙ্গে আমাদের কিন্তু এই আসলে অন্যান্য খাত, বিশেষ করে যে সামাজিক নিরাপত্তা, তো সেই জায়গাতে ইতিমধ্যে কিছু হয়তো ইন্ডিকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি যে আসলে এই মূল্যস্ফীতির চাপে কিন্তু এই সামাজিক নিরাপত্তার যে ভাতা, সেটার যে প্রকৃত মূল্য সেটা কিন্তু কমে গেছে। তো এই জায়গাতে এমন কিছু করা যায় কিনা যে একই সঙ্গে আমরা প্রোডাক্ট মানে সরাসরি হয়তো খাদ্য কিছু দিচ্ছি আর তার পাশাপাশি কিছু অর্থ দিচ্ছি, এইভাবে করে যদি আমরা প্যাকেজ তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে মূল্যস্ফীতির চাপ সেটা হয়তো কিছুটা কমবে। তো এটি একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের আসলে যে পুরো অর্থনীতিতে বিনিয়োগ, বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, সেটা বাড়ানোর জন্য আসলে এসএমইর উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তার কারণ লক্ষ লক্ষ এসএমই রয়েছে, তারা কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, শিল্প রয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন, তাদের জন্য আসলে এবার একটু নতুন করে বরাদ্দের কথা চিন্তা করতে হবে। তাদের যে কর,
সেই করটা কীভাবে একটু লাঘব করা যায় সেটার কথা ভাবতে হবে। তার কারণ অনেক এই ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিন্তু পুরো ভ্যালু চেনের ভিতরে অনেক সময় বড় বড় ইন্ডাস্ট্রির জন্য তারা র মেটেরিয়াল দিচ্ছেন। আর এর পাশাপাশি আমি মনে করি যে সার্বিকভাবে বাজেট ব্যবস্থাপনাগত দিকে একটু উন্নতি করতে হবে। দুর্নীতির সুযোগ যদি কমানো যায়, আমরা কিছু অর্থ যদি সাশ্রয় করতে পারি এবং সেটা দিয়ে যদি আমরা রিডিস্ট্রিবিউশনের কথা ভাবতে পারি, তো এইটার কথা ভাবতে পারি। ফাইনালি আমার মনে হয় কি যে এই রেভিনিউ স্ট্রাকচারের ক্ষেত্রে কিছুটা গুণগত পরিবর্তন দরকার। বিশেষ করে এই মুহূর্তে আমাদের আসলে ট্যাক্সেশন স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই রিগ্রেসিভ, মানে এটা কিন্তু প্রগতিশীল কর কাঠামো নয়। এটার কারণে সমাজে কিন্তু অসমতা বাড়ছে, দরিদ্র মানুষেরা কিন্তু আসলে আরো অসমতা বৈষম্য দরিদ্র হচ্ছে। তো এই কারণে আমি মনে করি যে 5টার দিকে যদি নজর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অর্থনীতির সংকট রয়েছে, সংকট হয়তো থাকবে, কিন্তু আমাদের মতো করে যে আমাদের বাজেট ব্যবস্থাপনা এবং বাজেটের গুণগত মান উন্নয়ন করতে পারি, দুর্নীতি কমাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন এই এত কষ্ট আমরা হয়তো এখন একটু জানতে চাই, আমাদের দেশে অনেক জনসংখ্যা রয়েছে, এই বাজেটে সেই জনসংখ্যার প্রপার যে ব্যবহার, এটি তো সম্পদ, সেটি নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকা দরকার কিনা। একই সঙ্গে আমাদের আর্থিক খাত নিয়ে একটা এখন চরম অনিশ্চয়তা চলছে, আপনারা জানেন ব্যাংক খাতের ব্যাপার, এটিও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত কিনা এই দুটো বিষয়কে নিয়ে বাজেটে? একটা তো হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নে সংকট তৈরি হয় যদি মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে বাড়তে থাকে এবং বাড়ন্ত অবস্থায় থাকে। তো আমাদের তো শিক্ষা স্বাস্থ্য খাতে কিছুটা অবনতির চিত্র দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু এডিপিতে এবার কিছু কাটডাউনও করা হয়েছিল, বোধহয় কিছু প্রজেক্ট, কিছু খরচ কমানো হয়েছিল। তো এই বাজেটে কী হবে এটাও এখনও পরিষ্কার না। আর বিষয় হচ্ছে যে আমি আর্থিক খাতের কথা বলছিলাম। আর্থিক খাতে তো একটা সংকট চলছে, যে ব্যাংক খাতে সংকট চলছে, খেলাপি ঋণের সমস্যা, এবং খেলাপি ঋণ কমিয়েও দেখানো হচ্ছে টেকনিক্যালি, আসলে খেলাপি ঋণ অনেক বেশি, এবং ব্যাংক মার্জারগুলো হয়নি, কারণ জোর করে করার চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে, এবং এক শ্রেণীর ব্যাংক খুব সংকটে আছে। আচ্ছা, ব্যাংকে টাকা রাখার খরচ বোধহয় বাড়ানো হবে, যে বেশি টাকা রাখলে বেশি আবগারি শুল্ক দিতে হবে, এইগুলো একটু দেখা দরকার। কারণ ব্যাংকে কিন্তু গভর্নমেন্টের ইন্টারেস্টও বাড়ছে, মানে ইন্টারেস্ট মানে ব্যাংক থেকে লোন নেওয়া বিলের বিনিময়ে, তাই না, বন্ডের বিনিময়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া গভর্নমেন্টের বাড়ছে। যদি বাইরে থেকে লোন নিতে না পারে তাহলে গভর্নমেন্ট এখানে বাড়াবে, এবং এখানে বাড়ালে আবার প্রাইভেট ইনভেস্টমেন্টের সমস্যা দেখা দিতে পারে, সুদের হার বেড়ে যেতে পারে, এই সমস্যাগুলো হবে। আর ডলার মার্কেটটা স্টেবিলাইজ করার প্রয়োজন আছে মনে হয়। এটা একটা সিঙ্গেল রেটের দিকে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে, সেটা কিন্তু এখনও হয়নি। সেটা যদি স্টেবিলাইজড হয় তাহলে আমাদের হয়তো মূল্যস্ফীতিতে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। যে এটা আপনার শেষ প্রশ্ন জানতে চাই, যেটি কথা বলছেন ব্যাংক খাত নিয়ে, আর্থিক খাত নিয়ে, একই সঙ্গে ডলার রেটের বিষয়টিও একটু বলবেন। এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আপনি যেহেতু গবেষণা করেন, আছে কিনা, এমন কিছু খবর আছে কিনা আপনার কাছে বাজেটে? না, আসলে এটা আমাদের নেক্সট যে মনিটারি পলিসি সেটার মধ্যে হবে, মানে বাজেট হওয়ার পরই একটা আমাদের মুদ্রানীতি কিন্তু আসছে। তো সেই মার্কেটও কিন্তু একদম এখন দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে আসলে ব্যাংক এবং এই পুঁজিবাজার এই দুটোর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ যদি কোনো রকমের স্টেটমেন্ট থাকে বাজেটের মধ্যে, অন্তত যদি বলা হয় যে না, নীতিটা হচ্ছে এরকম হবে যে যাতে করে শেয়ার বাজারটা আবার উঠে দাঁড়ায় এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, এটা অবশ্যই দরকার। তার কারণ ব্যাংকের উপর যে চাপটা বাড়ছে এই মুহূর্তে, তো সেটা কিন্তু আমাদের আসলে শিল্পায়নের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য আর খুব বেশি ঋণ দিতে পারবে না। সুতরাং শেয়ার বাজারটাকে দাঁড় করাতে হবে। এইভাবে যদি একটা ডিরেকশন থাকে, আমি মনে করি যে তখন সেটা বাজেটে একটা সুন্দর একটা নীতিগত একটা নির্দেশনা এলো, তখন লং টার্ম ইনভেস্টমেন্টটা শেয়ার মার্কেট থেকে আসে, এবং এইভাবে করে আসলে অর্থনীতির মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসতে হবে। এই দুর্যোগের সময়, সংকটের সময় আমরা কিন্তু অত বেশি বরাদ্দ দিতে পারবো না, কিন্তু অন্তত যদি ডিরেকশনটা দেই তাহলে সেক্ষেত্রে মানুষ একটু স্বস্তি পাবে, আবার শেয়ার বাজার হয়তো ঘুরে দাঁড়াবে। জি, জনাব ডক্টর মাহফুজ কবির এবং হাসান আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আসছে বাজেট নিয়ে, এবং এখানে যে বিষয়টি আমাদের দুজন অতিথি বলছিলেন যে একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কর্ম পরিকল্পনা বা সুস্পষ্ট নির্দেশনা যে আগামী বাজারে রাখতে হবে আর্থিক খাত নিয়ে, ব্যাংক খাত নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে, এবং বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বাস্তবসম্মত পরিকল্পনা আগামী বাজেটে রাখার জন্য তারা দুজনেই বলছেন। নিশ্চয়ই বর্তমান সরকার সেই বিষয়গুলো মাথায় রেখেই, কারণ সামগ্রিক সকলে যে অর্থনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, সবারই কিন্তু একই কথা, সে বিষয়টি কাজ মাথায় রেখে আগে বাজেট পেশ করবেন, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছে। আপনার সঙ্গে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।